একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটি পানিতে অদ্রবণীয়? আমাদের 4টা যৌগ দেওয়া আছে, ক খ গ ঘ। আমি দেখা মাত্রই বলে দিলাম AgCl পানিতে অদ্রবণীয়। এখন তুমি কি করে বুঝবা দেখা মাত্রই যে এটি পানিতে দ্রবণীয় নাকি অদ্রবণীয়? নাকি এভাবে মুখস্থ করতে হবে? KCl পানিতে দ্রবণীয়, CaCl2 পানিতে দ্রবণীয়, AgCl পানিতে অদ্রবণীয়, NaNO3 সোডিয়াম নাইট্রেট পানিতে দ্রবণীয়। তুমি কি এইভাবে মুখস্থ করতে চাও, নাকি দেখা মাত্রই বলে দিতে চাও কোনটি পানিতে দ্রবীভূত হয় এবং কোনটি পানিতে দ্রবীভূত না হয়ে অধক্ষিপ্ত হয়? যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য। এখন আমরা শিখব যে কোনটি পানিতে দ্রবণীয় আর কোনটি পানিতে অদ্রবণীয়। মাত্র কয়েকটা পয়েন্ট যদি তুমি মনে রাখো তাহলে তুমি বুঝতে পারবা দেখা মাত্রই কোন যৌগটি পানিতে দ্রবণীয় হবে বা কোনটি অধক্ষিপ্ত পড়বে। 1 নম্বর পয়েন্ট হলো 1 নম্বর গ্রুপের ক্যাটায়ন দ্বারা গঠিত সকল যৌগ সাধারণত পানিতে দ্রবণীয়। 1 নম্বর গ্রুপের সকল যৌগ সাধারণত পানিতে দ্রবণীয়। 1 নম্বর গ্রুপে কি থাকে? হাইড্রোজেন বাদে যে ক্যাটায়ন হয় তো আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যেগুলা ক্যাটায়ন আছে এরা সব পানিতে দ্রবণীয়। তাহলে এদের ভিতরে যে যৌগটা তোমার আছে সেই যৌগটা আমরা যদি একটু দেখি, সোডিয়াম ক্লোরাইড, লিথিয়াম অক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম নাইট্রেট, সিজিয়াম সালফেট, এই যে যৌগগুলো আছে এইগুলো সব পানিতে দ্রবণীয়। তাহলে তুমি বুঝতে পারছো কোন যৌগের সাথে যদি 1 নম্বর গ্রুপের ক্যাটায়ন যুক্ত থাকে তাহলে সেগুলো সব পানিতে দ্রবণীয়। 2 নম্বর দেখো, অ্যামোনিয়াম আয়ন যুক্ত সকল যৌগই পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়াম আয়ন আমরা জানি NH4+, NH4+, অ্যামোনিয়াম আয়ন যুক্ত সকল যৌগ পানিতে দ্রবণীয়। তাহলে তুমি চিন্তা করো অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে তোমার অ্যামোনিয়াম সালফেট, এইরকম যা কিছু আছে অ্যামোনিয়াম যুক্ত সবগুলো পানিতে দ্রবণীয়। এরপর কি নাইট্রেট আয়ন যুক্ত সকল যৌগ পানিতে দ্রবণীয়। নাইট্রেট আয়ন যুক্ত অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, সিলভার নাইট্রেট, এগুলো যা আছে সবগুলো পানিতে দ্রবণীয়। তাহলে তুমি কিন্তু সহজে বুঝতে পারলে। এবার দেখো অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন যার সাথে যুক্ত আছে সেই যৌগটি পানিতে দ্রবণীয়। অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিটেট, ক্যালসিয়াম অ্যাসিটেট, অর্থাৎ অ্যাসিটেট আয়ন যুক্ত থাকলে সেটা পানিতে দ্রবণীয় হবে। নেক্সট দেখো হ্যালাইড আয়ন, অর্থাৎ কোনো যৌগের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে তাহলে সেটা সাধারণত পানিতে দ্রবীভূত হয় বা পানিতে দ্রবণীয় হয়। এর মধ্যে কিছু ব্যতিক্রম তোমাকে মনে রাখতে হবে। যদি আমার সিলভার থাকে, লেড থাকে, মার্কারি থাকে তাহলে এইগুলো তোমার পানিতে অদ্রবণীয়। তবে এই সিলভারের সাথে আবার AgF যদি থাকে তাহলে সেটা পানিতে দ্রবণীয়, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমরা দেখি যদি সিলভারের সাথে ক্লোরিন হয় তাহলে AgCl পানিতে অদ্রবণীয়। তারপর লেড PbCl2 পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা সিলভার ব্রোমাইড পানিতে অদ্রবণীয়, সিলভার আয়োডাইড পানিতে অদ্রবণীয়, লেড ব্রোমাইড পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা বুঝলাম যে আমাদের যদি হ্যালোজেন যুক্ত থাকে অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যুক্ত থাকে তাহলে সেগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়। তবে সিলভার, লেড, মার্কারি এইগুলো যদি যুক্ত থাকে তাহলে সেটা পানিতে অদ্রবণীয়। তবে সিলভারের সাথে ফ্লোরিন যুক্ত থাকলে এটা আবার ব্যতিক্রম। আর দুটো যৌগ যেটা আমি মনে রাখবো, যেমন SiCl4 সিলিকন ক্লোরাইড আর কার্বন টেট্রাক্লোরাইড, এই যে দুইটা যৌগ এরা সাধারণত পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা কি বুঝলাম? হ্যালাইড আয়নযুক্ত সকল যৌগ পানিতে দ্রবণীয়, কিন্তু সিলভার, লেড, মার্কারির সাথে যুক্ত থাকলে সেটা অদ্রবণীয়, সেই সাথে এই দুটো যৌগ পানিতে অদ্রবণীয়। এবার আসো আমরা আরেকটু জিনিস শিখে ফেলি, সেটা কি? সালফেট আয়নযুক্ত সকল যৌগ পানিতে দ্রবণীয়। সালফেট আয়ন থাকলেই সেটা পানিতে দ্রবণীয়। তুমি যদি সোডিয়াম সালফেট দাও Na2SO4, সোডিয়াম সালফেট, যদি ক্যালসিয়াম সালফেট দাও SOSO4, CaSO4, ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ সালফেট আয়নযুক্ত সকল যৌগ পানিতে দ্রবণীয়। তবে ব্যতিক্রমও কিন্তু আছে। কি? যদি আমার লেড, মার্কারি, বেরিলিয়াম, স্ট্রোনসিয়াম এর সাথে যদি আমার সালফেট যুক্ত থাকে, এই 4টা আমার মনে রাখতে হবে এসএসসি লেভেলের জন্য। যদি এই 4টার সাথে আমার সালফেট আয়ন যুক্ত থাকে তাহলে সেইগুলো পানিতে দ্রবণীয় হবে না। এছাড়া বাকি যার সাথে সালফেট আয়ন যুক্ত হবে সেগুলো আমার পানিতে দ্রবণীয় হবে। এবার মনে রাখি কার্বনেট, ফসফেট, সালফাইড এই আয়নগুলো যদি যুক্ত থাকে, কার্বনেট
ফসফেট, সালফাইড এই আয়নগুলো যদি যুক্ত থাকে তাহলে সেই যৌগগুলো আমার পানিতে অদ্রবণীয়। দেখো ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট আয়ন যুক্ত, তাহলে এটা পানিতে অদ্রবণীয়। কিন্তু ব্যতিক্রম কোনটা সেটা একটু আসছি। এবার দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা পানিতে অদ্রবণীয়। ক্যালসিয়াম ফসফেট পানিতে অদ্রবণীয়। ঠিক তেমনি বুঝতে পারছো কোনটা ক্যালসিয়াম মানে কোনটা পানিতে দ্রবণীয় বা অদ্রবণীয়। অর্থাৎ কার্বনেট, ফসফেট, সালফাইড এই আয়নগুলো থাকলে পানিতে তারা অদ্রবণীয়। কিন্তু আমরা প্রথমে পড়ে আসছিলাম কি 1 নম্বর গ্রুপে সকল ক্যাটায়ন পানিতে দ্রবণীয়, অ্যামোনিয়াম আয়ন পানিতে দ্রবণীয়। তাহলে এরা সাধারণত যুক্ত থাকলে সেই যৌগটি যদিও অদ্রবণীয় হয়, কিন্তু এদের সাথে যদি তোমার গ্রুপ 1-এর ক্যাটায়ন আর অ্যামোনিয়াম আয়ন যৌগ থাকে তাহলে সেটা কিন্তু আবার পানিতে দ্রবণীয় হবে। যেমন সোডিয়াম কার্বনেট Na2CO3, সোডিয়াম কার্বনেট কিন্তু পানিতে দ্রবণীয়। এরপর আসো, সাধারণত OH আয়ন, হাইড্রক্সিল আয়নযুক্ত সকল যৌগ পানিতে অদ্রবণীয়। যেমন AlOH3, FeOH2 এইগুলো যা থাকবে না কেন সেগুলো পানিতে অদ্রবণীয়। ভালো করে বোঝো, OH আয়নযুক্ত সকল যৌগ পানিতে অদ্রবণীয়। কিন্তু এর ব্যতিক্রম কারা? ওই যে গ্রুপ 1-এর সাথে যাই কিছু যুক্ত থাকুক না কেন সে পানিতে দ্রবণীয়। যেমন NaOH, তাহলে এটা পানিতে দ্রবণীয়। অ্যামোনিয়াম আয়ন যদি যুক্ত থাকে, অ্যামোনিয়াম আয়ন NH4OH, অ্যামোনিয়াম আয়ন যুক্ত, তাহলে সেটা পানিতে OH আছে কি হওয়ার কথা? অদ্রবণীয় হওয়ার কথা। কিন্তু আছে কার সাথে? অ্যামোনিয়ামের সাথে, তাহলে কি হবে? দ্রবণীয়। অ্যালকাইল মূলক কাকে বলে? আমরা জানি CnH2n+1 এই সংখ্যা বিশিষ্ট আয়ন যে মূলকটা আমরা হিসাব করি তাকে বলা হয় অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকাইল মূলকের সাথে যদি OH যুক্ত থাকে তাকে আমরা বলবো সেটা পানিতে দ্রবণীয়। যেমন ধরো C2H5OH, C2H5 দেখো এখানে কার্বনের সংখ্যা 2টা, হাইড্রোজেনের সংখ্যা 2+1, 2 গুণ 2+1 অর্থাৎ 5টা, তার সাথে OH অর্থাৎ অ্যালকাইল মূলকের সাথে OH আছে, তাহলে এই যৌগটি পানিতে দ্রবণীয়। বেরিলিয়ামের সাথে যদি থাকে এবং ক্যালসিয়ামের সাথে যদি থাকে তাহলে সেটা অবশ্যই পানিতে দ্রবণীয় হবে। অর্থাৎ BaOH2 CaOH2 এটা কিন্তু পানিতে দ্রবণীয়। এবার অ্যালকেন পানিতে অদ্রবণীয়। অ্যালকেন কাকে বলা হয়? অ্যালকেন একটা হাইড্রোকার্বন। অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। অর্থাৎ কোন যৌগে যদি কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হয় এবং এখানে কার্বন সংখ্যা যা আছে হাইড্রোজেন তার দ্বিগুণের থেকেও 2টা বেশি আছে, তাহলে সেই যৌগটি পানিতে সাধারণত কি হবে? অদ্রবণীয় হবে, কারণ সেই যৌগকে আমরা বলবো অ্যালকেন। তাহলে দেখো যদি আমরা এখানে বলি কার্বন সংখ্যা 1, তাহলে হাইড্রোজেন হবে 1 গুণ 2 মানে 2+2 অর্থাৎ হাইড্রোজেন হবে আমার 4। মিথেন এটা আমার অ্যালকেন। যদি আমি কার্বন সংখ্যা 2 লিখি তাহলে C2H হবে কত? 2 দ্বিগুণ 4 আর 2 6টা, তাহলে H6। যদি এমন করে আমি লিখি C3 লিখি দেখো তো, তাহলে N এর মান 3 লিখলাম, তাহলে হাইড্রোজেন হবে 3 দুগুণ 6 যোগ 2 অর্থাৎ 8, C3H8। তাহলে এটা হবে অ্যালকেন। অর্থাৎ এই যে কার্যকারী সাধারণ সংকেত, এই সংকেতের মধ্যে যে যৌগটি পড়বে সেই যৌগটি সাধারণত পানিতে অদ্রবণীয়। তাহলে আমরা যতগুলো পয়েন্ট শিখলাম দেখো তো আমরা এখন বুঝি কিনা। 1 নম্বর গ্রুপ যারা আছে তারা সব পানিতে দ্রবণীয়। দেখো 1 নম্বর গ্রুপের সাথে যুক্ত থাকলে দ্রবণীয়। ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন হ্যালোজেনের সাথে যুক্ত থাকলে তারা পানিতে দ্রবণীয়। এখানে কি আছে? 1 নম্বর গ্রুপ আছে, ক্লোরিন আছে দ্রবণীয়, ক্লোরিন আছে দ্রবণীয়, ক্লোরিন আছে দ্রবণীয়, এখানে ক্লোরিন তো দ্রবণীয়। OH যুক্ত সকল যৌগ পানিতে অদ্রবণীয়, কিন্তু এখানে কি আছে? 1 নম্বর গ্রুপ, তাহলে এটা কি? দ্রবণীয়। HCl কি? দ্রবণীয়। এখানে নাইট্রেট যুক্ত সকল আয়ন পানিতে দ্রবণীয়, তাহলে এটা দ্রবণীয়। এটা হ্যালোজেন আছে দ্রবণীয়, এটা 1 নম্বর গ্রুপ এবং সালফেট আছে তাহলে দ্রবণীয়। পোলার যৌগ দেখো এটা কি? অ্যালকাইল মূলক, তার সাথে OH আছে, এটা পানিতে দ্রবণীয়। তারপরে আমরা আরো দেখি এটা অ্যাসিডেট মূলক রয়েছে, তাহলে এটা পানিতে দ্রবণীয়। এটি অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেখো হ্যালোজেন যুক্ত আছে, হ্যালোজেন যুক্ত থাকলে আমার সিলভার
আমার লেড এবং মার্কারি বাদে যা কিছু থাকবে সব পানিতে দ্রবণীয় হবে। তাহলে দেখো এই যে সিলভার ক্লোরিন আছে পানিতে দ্রবণীয় হওয়ার কথা, কিন্তু আমার এখানে বলছে দেখো সিলভারের সাথে আছে তাই এটা পানিতে অদ্রবণীয়। সিলভার পানিতে অদ্রবণীয়। বেরিলিয়াম সালফেট যুক্ত পানিতে যৌগ পানিতে দ্রবণীয়, কিন্তু বেরিলিয়াম আছে তাহলে অদ্রবণীয়। ক্লোরিন আছে দ্রবণীয় হওয়ার কথা, কিন্তু কি যুক্ত আছে? মার্কারি আছে তাহলে অদ্রবণীয়। এখানে দেখো OH যুক্ত আছে, OH যুক্ত 1 নম্বর গ্রুপ এবং অ্যামোনিয়াম বাদে OH যুক্ত যা কিছু আছে সবকিছু পানিতে কি অদ্রবণীয়। এবার দেখো এখানে আগে বলে রেখেছি আমি CCl4 আর SiCl4 এইটা অপোলার সমযোজী যৌগ হয় পানিতে অদ্রবণীয়। তারপর SiO2 এটা পানিতে অদ্রবণীয় আমরা যারা শিখলাম। এটা দেখো C6H6 এটা পানিতে অদ্রবণীয়, এটা পানিতে অদ্রবণীয়। এটা অ্যালকেন তাহলে এটাও পানিতে অদ্রবণীয়। অর্থাৎ এই সব থেকে আমরা সহজে বুঝতে পারি আগের পয়েন্টগুলো রিয়েলাইজ করে কোনটা পানিতে দ্রবণীয় কোনটা অদ্রবণীয়। এবার আসো তাহলে কোনটি পানিতে অদ্রবণীয়। দেখো পটাশিয়াম ক্লোরাইড 1 নম্বর গ্রুপ তাহলে এটা দ্রবণীয়, এটা অদ্রবণীয় হবে না। এরপরে তুমি যদি আরো হিসাব করো যে ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে ক্লোরিন আছে তাহলে পানিতে দ্রবণীয়, এটা ক্লোরিন আছে পানিতে দ্রবণীয় হওয়ার কথা, কিন্তু সিলভার যুক্ত থাকায় অদ্রবণীয়। নাইট্রেট আছে এবং 1 নম্বর গ্রুপ আছে তাহলে এটা পানিতে অবশ্যই দ্রবণীয়। আবার আসো সিলভার ক্লোরাইড আছে, কোনটি দ্রবণীয় অর্থাৎ কোনটি দ্রবণীয়? সিলভার আছে তাহলে এটা দ্রবণীয় নাই, এটা মিথেন। দেখো CnH2n+2 CnH2n+2 এই ফর্মুলায় পড়ে তাহলে এটা পানিতে দ্রবণীয় নয়। ক্লোরিন আছে এটা পানিতে দ্রবণীয়, এটা পানিতে দ্রবণীয় হবে না। এবার দেখো কোনটা পানিতে দ্রবণীয়। এটা ঠিক আগের মতোই মিথেন পানিতে দ্রবণীয় না। এটা সেই CnH2n+2 অ্যালকেন তাহলে এটা পানিতে দ্রবণীয় না। এটা OH যুক্ত আছে তাহলে OH যুক্ত সবকিছু সাধারণত পানিতে অদ্রবণীয়, কিন্তু মিথাইল মূলক যুক্ত আছে। দেখো মিথাইল মূলক কোনটা? CnH2n, দেখো CnH2n+1 এইটা সংকেতযুক্ত যারা আছে তাদেরকে বলা হয় মিথাইল মূলক। তাহলে কার্বন যদি একটা হয়, দেখো কার্বন একটা তাহলে হাইড্রোজেন 2 কে 2 আর 1 3 তাহলে CH3, দেখো C1H3 তার সাথে কি আছে? OH আছে। আমার পয়েন্ট কি ছিল? অ্যালকাইল মূলক যুক্ত OH যদি থাকে তাহলে সেটা পানিতে দ্রবণীয়, তাহলে এইটা পানিতে দ্রবণীয়। এটা কি? CnH2n+2 অ্যালকেন এটা পানিতে অদ্রবণীয়। আশা করি ভিডিওটি বুঝেছো, ক্লাসটা আমি বোঝাতে পেরেছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তুমি শেয়ার করে রাখো তোমার টাইম লাইনে অথবা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।